হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবার্ক স্যার। ওয়েলকাম টু ভিএসি একাডেমি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো সিটিজেনশিপ। তাহলে চলো দেরি না করে আমরা আলোচনা শুরু করি। দেখো, সিটিজেনশিপ নিয়ে যদি আমি প্রথমে বলি, প্রথমত সিটিজেনশিপের মানে কি? হোয়াট ইজ সিটিজেনশিপ? দেখো, সিটিজেনশিপ কথাটার মানে হলো যে কোনো একটা পার্টিকুলার দেশের যে আমরা বলতে পারি যেটা আমাদের মেম্বারশিপ, ঠিক আছে? এটা আমরা এইভাবে বলতে পারি, যেমন ধরো এটাকে ডিনোট করা হয় ন্যাশনালিটির মাধ্যমে। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ আওয়ার ন্যাশনালিটি, তখন আমরা কি বলি? আমরা বলি ইন্ডিয়ান। কারোর ন্যাশনালিটি হয় ব্রিটিশ, কারোর ন্যাশনালিটি হয় আমেরিকান, কারোর হয় তোমার অস্ট্রেলিয়ান। তো স্পেসিফিক্যালি কোনো একটা পার্টিকুলার দেশের মেম্বার, যারা সেই দেশের সমস্ত সিভিল এবং পলিটিক্যাল রাইটস সেগুলো এনজয় করে, তারা হয় সেই দেশের নাগরিক বা সিটিজেন। আর নাগরিকত্ব, এটাকে বলে সিটিজেনশিপ। তাহলে প্রথম দেখো কি বলা হয়েছে। সিটিজেনশিপ সিটিজেনশিপ কি করছে? সিগনিফাই করছে। সিগনিফাইজ সিটিজেন সিগনিফাইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড এ স্টেট। এই হলো একজন ইন্ডিভিজুয়াল এবং তার সাথে তার স্টেটের যে রিলেশন, তার সাথে তার স্টেটের যে রিলেশন, এটা হলো সিটিজেনশিপ। ধরো তুমি হলে এক্স, আর তোমার স্টেট হলো ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার সাথে তোমার কি রিলেশন? না, এক্স হলো একজন ইন্ডিয়ান। তাহলে এক্স হলো একজন ইন্ডিয়ান। কেন? কারণ সে ইন্ডিয়ার সিটিজেনশিপ হোল্ড করছে। ঠিক আছে। তারপর দেখো নেক্সট পয়েন্টটা বলেছে ইট ইজ অ্যান ইউনিক আইডেন্টিটি অফ এ পার্সন হুইচ রেফার্স ন্যাশনালিটি। তাহলে এটা কি রেফার করছে? এটা একটা ইউনিক আইডেন্টিটি রেফার করছে, যেটাকে আমরা বলছি ন্যাশনালিটি। আমাদের ন্যাশনালিটি কি? না, আমরা ভারতীয়। তার মানে যে মানুষটা ভারতের নাগরিকত্ব হোল্ড করছে, যে ভারতের সিটিজেন, সেই কিন্তু ন্যাশনালিটির জায়গায় ইন্ডিয়ান লিখবে। যে ব্রিটিশ সিটিজেন, সে কিন্তু ন্যাশনালিটির জায়গায় ব্রিটিশ লিখবে। অর্থাৎ যদি সিটিজেনশিপকে কিভাবে ডিনোট করা হয় আমরা বলি, সিটিজেনশিপটা আমরা জানবো কি করে? সেটা আমরা জানবো যার মাধ্যমে, সেটা হলো ন্যাশনালিটি। তাহলে ন্যাশনালিটি হলো সিটিজেনশিপটা চেনার একটা উপায়। যদি তুমি কাউকে জিজ্ঞেস করো হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, তখন সে যখন বলবে আমি একজন অস্ট্রেলিয়ান, তখন তুমি বুঝবে সে অস্ট্রেলিয়ার নাগরিক। সবসময় কিন্তু যেখানে কেউ বসবাস করছে তার উপর সেটা ডিপেন্ড করে না। প্রচুর তোমরা এমন ভারতীয়কে জানো যারা ভিসা নিয়ে, একটা লিগাল পারমিশন নিয়ে তারা বাইরের দেশে হয়তো রয়েছে। তাহলে তারা কিন্তু ভারতে রেসিডেন্ট নয়, তারা ভারতে বসবাসকারী নয়। কিন্তু যারা তখন ন্যাশনালিটি লিখছে, তখন কিন্তু ভারতের নামটাই তারা মেনশন করছে, ইন্ডিয়ান বলছে। কেন? কারণ সে ভিসা নিয়ে আমেরিকাতে গেছে, সে আমেরিকার নাগরিকত্ব নেয়নি। সে ভিসা নিয়ে ইউকেতে গেছে, সে ভিসা নিয়ে কানাডায় গেছে, সে কিন্তু ইউকে বা কানাডার নাগরিকত্ব নেয়নি। তাই যখন ন্যাশনালিটিটা লিখছে তখন সে কিন্তু ইন্ডিয়ানই লিখছে। তাই এখানে কিন্তু তুমি কোথায় বসবাস করছো, ভারতের ভেতরে না ভারতের বাইরে, সেটা ম্যাটার করে না। আবার ভারতের ভেতরেও প্রচুর তুমি এমন নাগরিক পাবে যে ভিসা নিয়ে অন্য কোনো দেশ থেকে এসে ভারতে বসবাস করছে। সো এখানে রেসিডেন্স ম্যাটার করে না। তাহলে এখানে আমরা একটা পয়েন্ট লিখে দেব, সেটা হলো ইরেসপেক্টিভ অফ ইরেসপেক্টিভ ইরেসপেক্টিভ অফ রেসিডেন্স। কোথায় বসবাস করছে সেটা এখানে ম্যাটার করে না। ম্যাটার কি করে? ম্যাটার করে হলো ন্যাশনালিটি কি, এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে সেই পার্টিকুলার মানুষটার সিটিজেনশিপ। দেখো নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে, ইট ইজ দ্য মেম্বারশিপ অফ এ পার্টিকুলার কান্ট্রি। আমি যেটা প্রথমেই তোমাদেরকে বললাম, এটা হলো একটা দেশের মেম্বারশিপ। দে ক্যান এনজয় অল টাইপস অফ রাইটস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি। অর্থাৎ সেই দেশের সরকার যে সমস্ত রাইট দেবে, সেগুলো কিন্তু তারা এনজয় করতে পারবে। প্রশ্ন হলো, ভারতে যারা বসবাসকারী বিদেশি, ভারতে যে সমস্ত বিদেশি নাগরিক বসবাস করে, ঠিক আছে, যাদেরকে আমরা এলিয়েন্স বলি, তাহলে তারা কি ভারতের রাইটস এনজয় করে না? করে, বাট সমস্ত রাইট এনজয় করে না। আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি আমি ভারতে বসবাসকারী এলিয়েন্সদের এক জায়গায় রাখি, এলিয়েন্স মানে হলো যারা বিদেশি, যারা ভিসা নিয়ে ভারতবর্ষে রয়েছে। আর আমি যদি তার পাশেই ইন্ডিয়ানদেরকে রাখি, যারা অবভিয়াসলি ভারতের নাগরিক,
ঠিক আছে, তাহলে আমরা একটা বেসিক ডিফারেন্স কিন্তু এখানে দেখতে পাবো। যেমন আমি যদি দেখি, আহ, আমি যদি ফর এক্সাম্পল ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলি, ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলি, তাহলে ইন্ডিয়ান যারা আছে তারা অল ফান্ডামেন্টাল রাইটস এনজয় করে, অল ফান্ডামেন্টাল রাইটস they can enjoy। ঠিক আছে, কিন্তু আমি যদি এইখানে বলি, এলিয়েন্সদের ক্ষেত্রে বলি, তাহলে দেখো they cannot enjoy all fundamental rights। যেমন কিছু ফান্ডামেন্টাল রাইট আছে সেটা কিন্তু শুধুমাত্র ভারতীয়দের জন্য অ্যাপ্লিকেবল। আমি এখানে লিখে দিচ্ছি কোন কোন ফান্ডামেন্টাল রাইট আছে। যেমন আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, 29, 30, এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো, এগুলো কিন্তু শুধুমাত্র ভারতীয়রা এনজয় করে। তাহলে এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো, এগুলো কারা এনজয় করছে? অনলি ইন্ডিয়ানস, শুধুমাত্র ভারতীয়রা এনজয় করে। এটা কিন্তু ভারতে বসবাসকারী অন্যান্য যারা বিদেশি নাগরিক তারা কিন্তু এনজয় করে না। তাহলে they cannot enjoy all fundamental rights, but Indians, they can enjoy all fundamental rights, all rights। So specifically আমি যদি এখানে বলি, এটা বলছে যে যারা আর কি এই দেশের নাগরিক, যেমন এখানে বলা হয়েছে it is the membership of a particular country, they can enjoy all type of rights, সমস্ত রাইটস তারা এনজয় করতে পারছে যেটা সেই দেশের গভর্নমেন্ট প্রোভাইড করছে। তাহলে যদি আমি ইনিশিয়াল স্লাইডটাকে সাম আপ করি, তাহলে আমি সিটিজেনশিপ মানে কি? সিটিজেনশিপ মানে হলো একটা দেশের কিছু মেম্বারশিপ হয়, সেটাকে তাদেরকে আমরা ন্যাশনালিটি দিয়ে ডিনোট করি, এবং সেই দেশের সংবিধান এবং সেই দেশের নর্মাল সরকার যে সমস্ত রাইটস দিয়েছে সেগুলো কিন্তু সেই দেশে যারা নাগরিক তারা এনজয় করে, এবং এটাকে আমরা ডিনোট করি ন্যাশনালিটির মাধ্যমে। এবং এখানে কিন্তু ইরেসপেক্টিভ অফ রেসিডেন্স, অর্থাৎ তারা কোথায় বসবাস করছে সেটা ম্যাটার করে না। আজকে ভারতের প্রচুর এমন নাগরিক আছে যারা একটা লিগাল পারমিশন বা ভিসা নিয়ে তারা কিন্তু বাইরে বসবাস করছে, তাহলে তারা ভারতের বসবাসকারী নয়, দে আর নন রেসিডেন্ট ইন্ডিয়ানস, দে আর এনআরআই, কিন্তু তারা কিন্তু ভারতের নাগরিক। ঠিক আছে, তাই রেসিডেন্স আর নাগরিকত্বকে কিন্তু একভাবে দেখলে চলবে না। তাহলে প্রথম স্লাইডটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এবার চলে যাই নেক্সট স্লাইডে, কি বলছে দেখো। সিটিজেনশিপের কথা যদি আমরা বলি, সিটিজেনশিপের কথা কোন পার্টে বলা আছে? ন্যাচারালি এটা পার্ট 2 তে বলা আছে। আমাদের ভারতের সংবিধানের পার্ট 2 তে সিটিজেনশিপের কথা বলা আছে। কোন কোন আর্টিকেল কভার করছে? আর্টিকেল কভার করছে 5 to 11। এর আগে আমরা পড়েছিলাম ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, যেটা পার্ট 1 এ ছিল, সেখানে ছিল 1 to 4, এখানে হলো 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে নেক্সট যে 6টা আর্টিকেল সেটা কিন্তু সিটিজেনশিপ রিলেটেড। তারপর দেখো কি বলছে, আমাদের দেশে মোড অফ সিটিজেনশিপ হলো সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের কোনো স্টেট সিটিজেনশিপ নেই। দেখো তুমি যদি আমেরিকার কথা বলবো, আমেরিকা যেহেতু একটা পিওর ফেডারেল কান্ট্রি, আমেরিকায় কিন্তু প্রতিটা দেশে আলাদা নাগরিকত্ব রয়েছে, আমেরিকায় প্রতিটা দেশে সুপ্রিম কোর্ট রয়েছে, আমেরিকার প্রতিটা রাজ্যের, দেশ বলছি, প্রতিটা রাজ্যের নাগরিকত্ব রয়েছে, প্রতিটা রাজ্যের সুপ্রিম কোর্ট রয়েছে, প্রতিটি রাজ্যে আমেরিকাতে কিন্তু ওদের ফ্ল্যাগ রয়েছে, ওদের নিজস্ব কনস্টিটিউশন রয়েছে, এবং অবশ্যই ওদের দেশের ওদের মানে রাজ্যের নাগরিকত্ব হয়। আমাদের কিন্তু রাজ্যের নাগরিকত্ব নেই। তোমার কাছে যদি ভারতের পাসপোর্ট থাকে, তুমি কাশ্মীর থেকে কন্যাকুমারী ট্রাভেল করতে পারো, তোমার একটাই নাগরিকত্ব, সেটা হলো ভারতের নাগরিকত্ব। ঠিক আছে, এখানে কোনো রাজ্যের নাগরিকত্ব নেই, কারণ আমরা এমনিতেও ফেডারেল স্ট্রাকচার প্রপারলি ফলো করি না আমেরিকার মতো। আমরা কোয়াসি ফেডারেল একটা স্ট্রাকচার ফলো করি, যেখানে ডেফিনেটলি রাজ্যের থেকে কেন্দ্রের ক্ষমতা বেশি, কেন্দ্রের জোর বেশি, কিন্তু এমনটা নয় যে রাজ্যের কোনো ভ্যালু থাকবে না। তো আমরা মেনলি একটা ফেডারেল মডেলই ফলো করি, বাট আমেরিকার মতো পিওর ফেডারেল মডেল ফলো করি না। তাই আলাদা করে রাজ্যের জন্য কোনো নাগরিকত্ব আমাদের রাখা নেই, আমাদের একটাই নাগরিকত্ব, সেটা হলো ভারতের নাগরিকত্ব। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ন্যাশনালিটি কি, তুমি বলবে ভারতীয়, ইন্ডিয়ান, তুমি বলবে না ইন্ডিয়ান কমা ইউপি, ইন্ডিয়ান কমা ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান কমা পাঞ্জাব, এরকম আমরা বলি না, যেটা ইউএস এর ক্ষেত্রে কিন্তু বলা হয়।
এই ইউএসএ প্লাস টেক্সাস, ইউএসএ প্লাস ফ্লোরিডা, ইউএসএ প্লাস নিউ ইয়র্ক, এই ব্যাপারটা কিন্তু ভারতবর্ষে নেই। তো আমাদের কিন্তু কোনো স্টেট সিটিজেনশিপ নেই, আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ আছে। আর একটা সিঙ্গেল সিটিজেনশিপের মানে হলো, তুমি যখন ভারতের নাগরিকত্ব হোল্ড করছো, আমি যদি এটাকে লিখে বোঝানোর চেষ্টা করি, when someone when someone is holding the citizenship of India, যখন কেউ ভারতের নাগরিকত্ব হোল্ড করছে, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, then they cannot have or hold any other countries citizenship in same time। এইটা কিন্তু আমরা খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখবো। আমাদের দেশে কিন্তু যখন তুমি আমাদের দেশের নাগরিকত্ব হোল্ড করছো, when someone is holding the citizenship of India, তখন কিন্তু সেই একই সময় তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব, দেন দে ক্যানট হ্যাভ আর হোল্ড এনি আদার কান্ট্রি সিটিজেনশিপ ইন সেম টাইম। একই সময় কিন্তু তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব হোল্ড করতে পারবে না। তার মানে আমি যেটা বলতে চাইছি, ধরো তুমি ইউকেতে গেছো, ইংল্যান্ডে গেছো, কিভাবে গেছো? ভিসা নিয়ে গেছো, কারণ তোমার ন্যাচারালি নাগরিকত্ব ভারতের নাগরিকত্ব। তুমি ইউকেতে থাকতে চাইছো, সেটা পড়াশোনার জন্য হতে পারে, সেটা কোনো কাজের জন্য হতে পারে। তুমি ইউকেতে গিয়ে তে থাকতে পারো, এবং তুমি যে ইউকেতে যখন যাচ্ছ, যে ভিসাটা তুমি নিয়ে যাচ্ছ, সেই ভিসাটাতে একটা টেনিওর হয় ভিসার, যে আমি 4 বছরের জন্য ইউকেতে ওয়ার্ক পারমিট করে নিয়েছি, কাজের জন্য আমি থাকবো। কিন্তু 4 বছর পর যেটা হবে, তোমাকে দুটো কাজ করতে হবে। আইদার তোমাকে ভারতবর্ষে ফিরে আসতে হবে, মানে যেহেতু তোমার ভিসা কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ভিসার টেনিওর কমপ্লিট হয়ে গেছে, অথবা যেটা তোমাকে করতে হতে পারে, তোমাকে ভিসাটা আবার রিনিউ করতে হতে পারে। তুমি আবার রিনিউ করে নিলে ভিসাটা, করে আবার তুমি আরো যতদিনের জন্য রিনিউ করে ততদিন তুমি থাকলে। তো ভিসা হলো একটা লিগাল পারমিশন অন্য দেশে থাকার। দেখো, তুমি কিন্তু ভিসা নিয়ে বছরের পর বছর থাকতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি ঠিক করো যে তুমি ইউকে নাগরিকত্ব নেবে, তাহলে কিন্তু তোমাকে যেটা করতে হবে, তোমাকে ভারতের নাগরিকত্ব রিনাউন্স করতে হবে, পরিত্যাগ করতে হবে। আর যদি তুমি নিজে থেকে পরিত্যাগ না করো, যখনই তুমি ইউকের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করবে, তখনই ইউকের যে এম্বাসি অফিসে ইন্ডিয়াকে জানাবে, এবং তখন যেটা হবে, তখন কিন্তু তোমার নাগরিকত্ব টার্মিনেট করে দেওয়া হবে। কেন? কারণ তুমি যখন ভারতের নাগরিকত্ব হোল্ড করছো, when someone is holding the citizenship of India, then they cannot hold any other country citizenship in same time। তখন সেই ব্যক্তি একই সময় অন্য কোনো দেশের নাগরিকত্ব হোল্ড করতে পারবে না, কারণ ভারতবর্ষে সিঙ্গেল সিটিজেনশিপ আছে। এটা ইনফ্যাক্ট আর্টিকেল 9 আমরা পড়বো। হ্যাঁ, এটা তুমি নিতেই পারো, মানে তোমার অন্য দেশের নাগরিকত্ব নিতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এটা হবে, তোমাকে আগে ভারতের নাগরিকত্বটা রিনাউন্স করতে হবে, পরিত্যাগ করতে হবে, তারপর তুমি অন্য দেশের নাগরিকত্ব নিতেই পারো। ঠিক আছে? আমি যেমন এক্সাম্পল বলতে পারি, কিছুদিন আগে আমেরিকায় নাগরিকত্বে একজন নোবেল পেয়েছেন অর্থনীতিতে, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি একসময় ভারতের নাগরিক ছিলেন, তারপর তিনি আমেরিকার নাগরিকত্ব নিয়ে নিয়েছেন, তার নোবেলটা আমেরিকান নোবেল হিসেবে কনসিডার করা হচ্ছে। যদিও আমরা ইকোনমিক্যাল সায়েন্সের যে নোবেল, সেটাকে প্রপার নোবেল বলি না, রিক্স ব্যাংক প্রাইজ বলি, বাট স্টিল সেটা তিনি কিন্তু এনজয় করছেন। বাট সেটা কিন্তু তার নামের ব্র্যাকেটে, সিটিজেনশিপে কিন্তু ইউএস লেখা আছে। তুমি যে কোনো সময় ভারতের নাগরিকত্ব ত্যাগ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সেই দেশের যে নাগরিকত্ব পাওয়ার নিয়ম, সেই নিয়মটাকে মেনে তুমি সেই দেশের নাগরিকত্ব নিতেই পারো। ইউকে হতে পারে, কানাডা হতে পারে, অন্য কোনো দেশ হতে পারে, বাট তোমাকে কিন্তু আগে ভারতের নাগরিকত্ব ছাড়তে হবে, দেন তুমি সেই দেশের নাগরিকত্ব এনজয় করতে পারবে। কারণ যখন তুমি ভারতের নাগরিকত্ব হোল্ড করছো, সাইমultaneously একই সময় তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব হোল্ড করতে পারবে না। আবার যদি আমি উল্টোটা ভাবি, অন্য কোনো দেশ থেকে কেউ ভারতবর্ষে এসছে, সে সেই দেশের নাগরিকত্ব তার আছে, সে ভারতবর্ষে ভিসা নিয়ে এসছে, তার যদি মনে হয় সে ভারতের নাগরিকত্ব নেবে,
আমাদের দেশের যে নিয়ম, সেই দেশে আমাদের দেশের যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 আছে, সেখানে নাগরিকত্ব পাওয়ার কিছু নিয়ম আছে, যেটা আমি আজকে ডিসকাস করব। সেই প্রপার পদ্ধতিতে সে ভারতের নাগরিকত্ব পেতেই পারে, কিন্তু যখনই সে ভারতের নাগরিকত্ব নেবে, তাকে কিন্তু তার দেশের নাগরিকত্বটাকে ছাড়তে হবে। কারণ তুমি যখন ভারতের নাগরিকত্ব নিয়েছো, তখন সেই সময় একই সময় তুমি কিন্তু অন্য কোনো দেশের নাগরিকত্ব হোল্ড করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা আমরা মাথায় রাখবো। নেক্সট দেখো, দেখো কি বলেছে। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যদি আমি কনস্টিটিউশনের কথা বলি, 4 categories of person can become the citizen of India at its commencement on 26 January 1950। বলা হচ্ছে আমাদের সংবিধান যখন কমেন্স হয়েছিল, শুরু হয়েছিল, তখন 4টে ক্যাটাগরির মানুষ তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পেতে পারতো। তাহলে এটা আমি কোন দিনের কথা বলছি? 26 জানুয়ারি 1950, যেদিন আমাদের সংবিধান অফিসিয়ালি শুরু হচ্ছে, এনফোর্স হচ্ছে, সেই দিন 4টে ক্যাটাগরির লোকজন ভারতের নাগরিকত্ব পেতে পারতো। কোন কোন ক্যাটাগরি একটু আমি দেখে নিই। দেখো, ফার্স্ট কি বলছে, এ পার্সন ডমিসাইলড ইন ইন্ডিয়া, একজন মানুষ যে ভারতবর্ষে বসবাস করে, সে আর্টিকেল 5 এর মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেতে পারবে। তার মানে যে ভারতে সেই সময় বসবাস করছে বা তার কিছুদিন আগে থেকে বসবাস করছে, তাকে আর্টিকেল 5 এর মাধ্যমে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কবে? 26 জানুয়ারি 1950, যেদিন আমাদের সংবিধান এনফোর্স হচ্ছে, সেই পার্টিকুলার দিনে। নেক্সট কি বলছে, এ পার্সন মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান টু বিকাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন, আর্টিকেল 6। কোনো একজন ব্যক্তি, সে পাকিস্তান থেকে ভারতবর্ষে মাইগ্রেট করেছে, দেশ ভাগ হয়ে গেছে, পার্টিশন হয়েছে, ইন্ডিয়া থেকে প্রচুর লোক পাকিস্তানে গেছে, পাকিস্তান থেকে প্রচুর লোক ইন্ডিয়াতে এসছে। কোনো একজন ব্যক্তি, সে যদি পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসে, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে যখন সে মাইগ্রেট করছে, তখন সে যে আর্টিকেলের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পাবে, সেটার কথা আর্টিকেল 6-এ বলা আছে। তার মানে আমি যদি আর্টিকেল 6টাকে এইভাবে একটু কনসিডার করার চেষ্টা করি, একটু আঁকার চেষ্টা করি, জিনিসটাকে একটু গ্রাফিক্স এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে পাকিস্তান থেকে যে ইন্ডিয়াতে আসছে, সে নাগরিকত্ব পাচ্ছে আর্টিকেল 6-এর মাধ্যমে। হলো, এর আর্টিকেল 7টা দেখো। এটা কেন আমি করলাম সেটা বোঝার জন্য আমি আর্টিকেল 7টা বলবো। বলছে, এ পার্সন হু মাইগ্রেটেড টু পাকিস্তান, যে পাকিস্তানে চলে গিয়েছিল, ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে, আফটার 1 মার্চ 1947। 1 মার্চ 1947 যখন আমাদের দেশে বুঝতেই পারছো একটা রাজনৈতিক দলাদলি চলছিল, সেই সময় আমাদের দেশে হিন্দু আর মুসলিমের মধ্যে যে ডিসপিউটেড ছিল, যে রায়টের একটা ব্যাপার ছিল, সেই জন্য অনেকে তখন কি করেছিল, ভারত থেকে ভয়ে পাকিস্তান চলে গেছিল। যখন এই কবে না 1 মার্চ 1947, তারা আবার দেশ ভাগ যখন হচ্ছে, যখন এভরিথিং ইজ ওয়েল সেটেল, যখন সবকিছু পুরো সেটেল হয়ে যাচ্ছে, তখন তারা আবার ফিরে আসছে। তাহলে বাট লেটার রিটার্ন টু ইন্ডিয়া, পরে আবার তারা ইন্ডিয়াতে রিটার্ন করছে ফর রিসেটেলমেন্ট, আবার নতুন করে ইন্ডিয়াতে সেটেল করার জন্য। তারা ভারতের নাগরিকত্ব পাবে আর্টিকেল 7-এর মাধ্যমে। তার মানে এইটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে পাকিস্তান থেকে, আগে ইন্ডিয়া থেকে পাকিস্তানে এসেছিল, মানে ইন্ডিয়াতেই তারা বসবাস করতো, কিন্তু ইন্ডিয়া থেকে তারা পাকিস্তানে এসেছিল। পরে আবার তারা কি করছে, তারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে চলে যাচ্ছে রিসেটেলমেন্টের জন্য। এটা দেখো, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে যাচ্ছে, মানে 6টা হলো যারা যারা পাকিস্তানেরই মানুষ, তারা যখন ইন্ডিয়াতে যাচ্ছে দেশভাগের পরে। আর 7টা হলো যারা ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানে আসছে, আবার পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ফিরে যাচ্ছে, অর্থাৎ পাকিস্তান থেকে আবার ইন্ডিয়াতে ফিরে যাচ্ছে। তারা কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে, এইটার কথা আর্টিকেল 7-এ বলা আছে। কিন্তু খেয়াল করে দেখো, এই যে 5, 6, 7 আমি যেগুলো বলছি, এগুলো সবই কিন্তু আমি বলছি 26 জানুয়ারি 1950, এই পার্টিকুলার ডেটটার নিরিখে। এই পার্টিকুলার ডেটটার নিরিখে কে কে নাগরিকত্ব পাবে, কিভাবে পাবে, সেটা 5, 6, 7-এ বলা আছে। পরে রইল 8 নম্বর আর্টিকেল, কি বলছে, এ পার্সন অফ ইন্ডিয়া অরিজিন, মানে যে ভারতের অরিজিন, রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, মানে ভারতবর্ষের বাইরে বসবাস করে, সে কিভাবে ভারতের নাগরিকত্ব পাচ্ছে, সেটা আর্টিকেল 8-এ বলা আছে। মানে ধরো এমন হতেই পারে, ইন্ডিয়ান অরিজিন মানে আমি যেটা বলতে চাইছি, ধরো কারোর দাদু, তার দাদু, পরদাদু, এরা হয়তো একসময় ভারতের নাগরিক ছিল, সে বিদেশে থাকে, মানে সে বিদেশে থাকতে পারে কিন্তু সে ইন্ডিয়ান অরিজিন। যেমন তোমরা ইন্ডিয়ান নিউজিল্যান্ডের খেলা দেখো, তোমরা জানো রাচিদ রবীন্দ্রা, ঠিক আছে, এরা সবাই ইন্ডিয়ান অরিজিন। ঋষি সৌনক, এক্স প্রাইম মিনিস্টার অফ ইউকে, এরা সবাই ইন্ডিয়ান অরিজিন। তো এরা যদি কখনো মানে 26 জানুয়ারি 1950 এই পার্টিকুলার দিন ভারতের নাগরিকত্ব পেতে চায়, কোনো ইন্ডিয়ান অরিজিন ভারতবর্ষের নাগরিকত্ব পেতেই পারে, পেতে চাইতেই পারে, তাহলে এই পার্টিকুলার দিনে 26 জানুয়ারি 1950-এ একজন ইন্ডিয়ান অরিজিন কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে, তার কথা আর্টিকেল 8-এ বলা আছে। তাহলে আমি যদি 4টে আর্টিকেল সাম আপ করি,
প্রথমে আমাদের পার্ট 2-তে যে 5, 6, 7, 8 চারটে আর্টিকেল আছে, সেখানে 26শে জানুয়ারি 1950 যেদিন ভারতের সংবিধান এনফোর্স হচ্ছে, সেদিন চারটে ক্যাটাগরির লোকজন ভারতের নাগরিকত্ব পাচ্ছে। এক, আর্টিকেল 5, যারা সেই সময়কার ভারতের নাগরিক ছিল বা তার কিছুদিন আগে থেকে ভারতে বসবাস করছে, তারা ভারতের নাগরিকত্ব পাবে। এটা হলো আর্টিকেল 5। আর্টিকেল 6 হলো যারা দেশভাগের পর পাকিস্তান থেকে ভারতবর্ষে ফিরে আসছে, তারা 26শে জানুয়ারি 1950 কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে তার কথা আর্টিকেল 6-এ বলা আছে। নেক্সট আর্টিকেল 7, 1 মার্চ 1947 বা তারপরে রাইটের জন্য, একটা রাজনৈতিক অস্থিরতার জন্য ভারতের বসবাসকারী মানুষ যারা পাকিস্তানে চলে গিয়েছিল, তারা আবার যখন দেশভাগের পরে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসে রিসেটেল করতে চাইছে 26শে জানুয়ারি 1950, তারা কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে সেটা আর্টিকেল 7-এ বলা আছে। এবং ভারতীয় বংশোদ্ভূত ইন্ডিয়ান অরিজিন কেউ যদি বাইরে থেকে এসে 26শে জানুয়ারি 1950 ভারতের নাগরিকত্ব নিতে চায়, তারা কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে তার কথা আর্টিকেল 8-এ বলা আছে। তাহলে 5, 6, 7, 8 চারটে আর্টিকেল আমরা এখানে কমপ্লিট করে দিলাম। নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, আর্টিকেল 9, এ পার্সন ভলেন্টিয়ারি অ্যাকোয়ার্ডিং দ্য সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট। একজন ব্যক্তি সে যদি নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় সে যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে চায়, ভলেন্টিয়ারি অ্যাকোয়ার্ডিং দ্য সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট, নট টু বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু আর ভারতের নাগরিকত্ব হোল্ড করতে পারবে না। যেটা আমি বলছিলাম যে আমাদের যে আর্টিকেল 9, এটা অ্যাকচুয়ালি ডিনোট করছে আমাদের যে সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট। এটা সিঙ্গেল সিটিজেনশিপ মানে কি, তুমি যখন অন্য কোনো দেশের নাগরিকত্ব নিচ্ছ, তুমি কিন্তু আর ভারতের নাগরিকত্ব নিতে পারবে না, ঠিক আছে। এবং উল্টোটা, তুমি যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নাও, তুমি ভারতের নাগরিকত্ব নিতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি ভারতের নাগরিকত্ব হোল্ড করো, অন্য কোনো দেশে ক্ষেত্রে তোমাকে কিন্তু অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে হবে, ঠিক আছে। এই অবধি গেল। লাস্ট একটা দেখো এখানে আর্টিকেল পড়ে আছে, এটা হলো আর্টিকেল 10, the rights of the citizenship can only be terminated by making law in the parliament। এবার বলা হয়েছে পার্লামেন্ট আইন করে ভারতের নাগরিকত্ব, যারা ভারতের নাগরিকত্ব হোল্ড করছে তাদের নাগরিকত্ব কেড়ে নিতে পারে, ঠিক আছে। এটা কি করে সম্ভব, এটাও একটু দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে। প্রথমত হলো কাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে, তাদেরই নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হচ্ছে যারা অলরেডি ভারতের নাগরিক, ঠিক আছে। এবার এখনো পর্যন্ত ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আমরা চারটে আর্টিকেল পড়েছি, 5, 6, 7, 8। তার মানে যেটা দাঁড়ায় সেটা হলো আর্টিকেল 5, 6, 7, 8 এর মাধ্যমে যারা ভারতের নাগরিকত্ব পাচ্ছে, আর্টিকেল 5, 6, 7, 8 এর মাধ্যমে যারা ভারতের নাগরিকত্ব পাচ্ছে, এদের নাগরিকত্ব কেড়ে নিতে পারে কে? এদের নাগরিকত্ব কেড়ে নিতে পারে পার্লামেন্ট। কিন্তু এমনি এমনি না, পার্লামেন্টকে সেটা কাটতে হবে বাই ল, মানে আইন তৈরি করে বাই এনঅ্যাক্টিং ল। পার্লামেন্ট 5, 6, 7, 8 এর মাধ্যমে যারা নাগরিকত্ব পাচ্ছে 26 1950 ভারতের নাগরিকত্ব পাচ্ছে, তাদের নাগরিকত্ব কেড়ে নিতে পারে পার্লামেন্ট আইন করে। এইটার কথা আর্টিকেল 10-এ বলা আছে। তাহলে আর্টিকেল 10-এ কি বলা আছে? আর্টিকেল 10-এ বলা আছে যে টার্মিনেশন অফ সামওয়ান সিটিজেন, কিছু কিছু মানুষের নাগরিকত্বের অবসানের কথা বলা আছে। টার্মিনেশন অফ সামওয়ান সিটিজেনশিপের কথা বলা আছে। কি বলা আছে? দ্য রাইট অফ দ্য সিটিজেনশিপ, কোনো কোনো মানুষের নাগরিকত্ব যে রাইট সেটা কেড়ে নিতে পারে কে? টার্মিনেটেড অনলি বাই পার্লামেন্ট। কিভাবে? না ল এর মাধ্যমে। কিন্তু কাদের নাগরিকত্ব কাটতে পারে? 5, 6, 7, 8 এর মাধ্যমে 26শে জানুয়ারি 1950 যে চারটে ক্যাটাগরির মানুষ ভারতের নাগরিকত্ব পেয়েছিল, তাদের নাগরিকত্ব কেড়ে নিতে পারে পার্লামেন্ট বাই ল, ঠিক আছে। এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা হলো আমাদের চারটে 5, 6, 7, 8 চারটে আর্টিকেল এবং 9, 10, ঠিক আছে। এই অবধি আমরা আর্টিকেল পড়লাম। একটা আর্টিকেল পড়া আমাদের বাকি আছে, সেটা হলো আর্টিকেল 11। আর্টিকেল 11টা যদি আমরা পড়ি, তাহলে আর্টিকেল 11টার থেকে আমরা বুঝতে পারবো যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955
কিভাবে ভারতবর্ষে আসছে, এটা ঠিক আছে। তাহলে চলো এগোনো যাক, আমরা নেক্সট দেখি আর্টিকেল 11-এ কি বলেছে। দেখো আর্টিকেল 11-এ যেটা বলছে, পার্লামেন্ট পার্লামেন্ট shall have the power to make any provision with respect to accusation। তাহলে ওখানটায় দেখো, খেয়াল করে দেখো, যখন আমরা 10 পড়েছিলাম এখানে শুধু টার্মিনেটেড কথা বলা ছিল, 11তে কিন্তু অ্যাকুজিশনের কথাও বলা আছে। দেখো পার্লামেন্ট করতে পারে না, পার্লামেন্ট আইন করে কোনো মানুষের নাগরিকত্ব অ্যাকুজিশন, নাগরিকত্ব পাওয়া, অ্যান্ড টার্মিনেশন, নাগরিকত্ব যাওয়া, দুটোর কথাই করতে পারে, অফ দ্য সিটিজেনশিপ অ্যান্ড অল আদার ম্যাটার রিলেটিং টু দ্য সিটিজেন। অর্থাৎ আর্টিকেল 11টা মেনলি বোঝাতে চাইছে, আর্টিকেল 10টা হলো শুধুমাত্র টার্মিনেটের কথা বলছে, তাদের টার্মিনেটের কথা বলছে যারা 5, 6, 7, 8-এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে তাদের নাগরিকত্ব টার্মিনেটের কথা বলছে আর্টিকেল 10। আর এখানে বলা হচ্ছে পার্লামেন্ট আইন করে ভারতের মানুষকে নাগরিকত্ব দিতেও পারে, তার নাগরিকত্ব কেড়েও নিতে পারে। তাহলে নাগরিকত্ব দেবে মানে কাদের দেবে? পোস্ট 26 জানুয়ারি 1950। কারণ 26 জানুয়ারি 1950-এ ভারতের নাগরিকত্ব কারা পাবে সেটা অলরেডি আর্টিকেল কনস্টিটিউশনে বলে দেওয়া আছে, 5, 6, 7, 8 আর্টিকেলে। তারপরে কারা ভারতের নাগরিকত্ব পাবে সেটা পার্লামেন্ট আইন করে ঠিক করবে। কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 11। এবং তাদের নাগরিকত্ব কিভাবে টার্মিনেট হবে তাহলে সেটার কথা কোথায় বলা আছে সেটাও পার্লামেন্ট আইন করে ঠিক করবে, সেটাও আর্টিকেলে 11-এ বলা আছে। তাহলে আর্টিকেল 10-এও টার্মিনেশনের কথা বলা আছে, পার্লামেন্ট আইন করে টার্মিনেট করবে তাদের যারা 5, 6, 7, 8-এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে। আর তারপরে মানে পোস্ট 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1950-এর পরে ভারতের নাগরিকত্ব কারা পাবে আর ভারতের নাগরিকত্ব কিভাবে তাদের তাদের নাগরিকত্ব কিভাবে টার্মিনেট হবে সেটাও পার্লামেন্ট আইন করে ঠিক করতে পারে। তাহলে এই ক্যাটাগরিতে আমরা পড়ছি, ঠিক আছে। দেখো অন বেসিস অফ আর্টিকেল 11, আর্টিকেল 11-এ যেহেতু পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে যে সিটিজেনশিপ সংক্রান্ত আইন পার্লামেন্ট বানাতে পারে, সেটা সিটিজেনশিপ পাওয়ার আইন বা সিটিজেনশিপ যাওয়ার আইন, অ্যাকুইজিশন ও টার্মিনেশন, যেহেতু দুটোই পার্লামেন্ট বানাতে পারে, তাই অন দ্য বেসিস অফ আর্টিকেল 11 পার্লামেন্ট পাস করছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, পার্লামেন্ট সিটিজেনশিপ অ্যাক্ট 1955 পাস করছে, অ্যান্ড আদার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং সিটিজেনশিপ অ্যাক্ট 1955-টাকে আমরা আবার বারবার অ্যামেন্ডও করেছি। মোস্ট রিসেন্টলি যেটা হলো তোমরা দেখেছো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, যেটা নিয়ে কিন্তু আমাদের দেশে একটা বেশ আলোচনা, ডিসকাশন, ডিবেটস হয়েছিল। তো যাই হোক 1955 যে সিটিজেনশিপ অ্যাক্ট এবং তারপরে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টস অ্যাক্টস গুলো হয়েছে সেটা পার্লামেন্ট পাস করছে অন বেসিস অফ আর্টিকেল 11, which provides acquisition and loss of citizenship after the commencement of the constitution। যেখানে কনস্টিটিউশন তৈরি হওয়ার পরে, আফটার 26 জানুয়ারি 1950-র পরে ভারতের নাগরিকত্ব মানুষ কিভাবে পাবে এবং তাদের নাগরিকত্ব যাবে কিভাবে সেটার কথা এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বা সেই সিটিজেনশিপ অ্যাক্ট 1955-কে যে আমরা অ্যামেন্ড করেছি সেই অ্যামেন্ডেড অ্যাক্টস গুলোর মধ্যে সেটা রয়েছে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 যেটা পার্লামেন্ট পাস করিয়েছে সেখানে পার্লামেন্ট অ্যাকচুয়ালি কোন আর্টিকেলকে ইমপ্লিমেন্ট করেছে, আমরা বলবো আর্টিকেল 11। কারণ আর্টিকেল 11-কেই পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে, যে পার্লামেন্ট সিটিজেনশিপ সংক্রান্ত অ্যাকুইজিশন এবং টার্মিনেশন এটা করতে পারে, এবং সেটাকে বেস করে পার্লামেন্ট যে আইনটা বানাচ্ছে সেটা হলো সিটিজেনশিপ অ্যাক্ট 1955। পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে, পার্লামেন্ট সেই ক্ষমতার প্রয়োগ করেছে, করে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বানিয়েছে। এবং অন্যান্য যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুলো, সিটিজেনশিপ অ্যাক্ট 1962, 2003, 2009, 19, এই যে যত আইন আছে বারবার যেগুলো অ্যামেন্ড হয়েছে, মানে মেন আইনটা হলো 55 সালের নাগরিকত্ব আইন এবং তারপর সেটা বারবার নাগরিকত্ব সংশোধনী আইন হিসেবে এসছে, সেটা পার্লামেন্ট করেছে মানুষকে নাগরিকত্ব দেয়া, অ্যাকুইজিশন এবং নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলছে। কবে? 26 জানুয়ারির পরে। তাহলে 26 জানুয়ারির আগে মানে 26 জানুয়ারির দিন কারা ভারতের নাগরিকত্ব পেয়েছে সেটার কথা কনস্টিটিউশনে বলা আছে, তাদের নাগরিকত্ব যাবে কিভাবে সেটা পার্লামেন্ট আইন করে ঠিক করতে পারে, আর্টিকেল 10-এ বলা আছে। আর 26 জানুয়ারির পরে মানে পোস্ট 26 জানুয়ারি 1950 ভারতের নাগরিকত্ব কারা পাবে সেটা আর কনস্টিটিউশনে বলা নেই, বলা আছে পার্লামেন্ট সেটা আইন করে ঠিক করবে, আর্টিকেল 11-এ বলা আছে। আর তাদের নাগরিকত্ব কিভাবে যাবে সেটাও পার্লামেন্ট আইন করে ঠিক করবে, সেটাও আর্টিকেল 11-এ বলা আছে। আর আর্টিকেল 11-র
অনুযায়ী পার্লামেন্ট একটা আইন প্রথম পাশ করছে 1955 সালের ভারতের নাগরিকত্ব আইন, এবং বারবার ওই আইনটাকেই অ্যামেন্ড করছে মানুষকে নাগরিকত্ব দিতে বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য। এই হলো প্রথম যে কিছু আর্টিকেল সেটা আমরা পড়লাম। এবার আমরা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর মাধ্যমে কিভাবে বা কোন কোন ওয়েতে ভারতের নাগরিকত্ব পাওয়া যায় সেটা একটু ছোট করে পড়ে নেব, এবং কোন কোন ওয়েতে ভারতের নাগরিকত্ব যাবে, ঠিক আছে, টার্মিনেট করা যাবে, সেটাও আমরা একটু ছোট করে পড়ে নেব। তাহলে দেখো কি বলছে। প্রথমে দেখো বলছে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ, মানে ভারতের নাগরিকত্ব পাওয়ার কি উপায়। এগুলো কোথায় বলা আছে? সবগুলি 1955 সালের যে নাগরিকত্ব আইন সেখানে বলা আছে। দেখো প্রথম যেটা বলছে সেটা হলো বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব। জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব কিন্তু পাওয়া যায় কবে থেকে? 26 জানুয়ারি পরে, অবভিয়াসলি, কারণ 26 জানুয়ারির দিন তো 5, 6, 7, 8 ছিল, এটা 26 জানুয়ারির পরে। জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব বলতে আগে যেটা আমাদের এখানে নিয়ম ছিল, আমাদের এই আইনে প্রাথমিকভাবে যেটা বলা ছিল সেটা হলো যদি একটি বাচ্চা ভারতবর্ষে জন্মায়, তার বাবা মায়ের নাগরিকত্ব কি আমার দেখার দরকার নেই। তার জন্মের সময় তার বাবা মায়ের নাগরিকত্ব ভারতের হতেও পারে, ভারতের বাইরেও হতে পারে। যদি একটি বাচ্চা ভারতবর্ষে জন্মায় সে কিন্তু অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। তার মানে আমি যদি বাই বার্থের ক্ষেত্রে বলি আগে ভারতের যে নাগরিকত্ব ছিল সেটাকে আমরা বলতাম জাস্ট সোলি। তার মানে হলো বাবা মায়ের নাগরিকত্ব এখানে ম্যাটার করছে না, সে যদি ভারতের মাটিতে জন্মায় সে কিন্তু অটোমেটিক্যালি ভারতের নাগরিক হয়ে যাবে, ঠিক আছে, বাই দ্য সয়েল সে ভারতের নাগরিকত্ব পাচ্ছে। এটা ছিল আগে বাই বার্থ। কিন্তু পরে যখন দেখা গেল যে আমাদের নাগরিকত্ব বেড়ে চলেছে, বেড়েই যাচ্ছে, নাগরিক বেড়েই যাচ্ছে, পপুলেশন বেড়েই যাচ্ছে, তখন আমরা সেই আইনে চেঞ্জ করলাম। আইনে চেঞ্জ করে আমরা কি বললাম যে এবার যেটা হবে, শুধু ভারতের মাটিতে বাচ্চাকে জন্মালেই হবে না, যার ফলটা আমেরিকাতে ফলো হয়। আমেরিকাতে যদি কোনো একটি বাচ্চা জন্মায়, সেই বাচ্চার জন্মের সময় তার বাবা মায়ের নাগরিকত্ব যাই হোক না কেন, বাই বার্থ সে আমেরিকার সিটিজেন হয়ে যাবে। কিন্তু এইটা আমরা বেশি দিন ফলো করতে পারিনি। 80-র দশকে গিয়ে আমরা যেটা করি, আমরা চেঞ্জ করি এখানে, করে বলি যে যখন বাচ্চা জন্মাচ্ছে সে ভারতের মাটিতে জন্মালেও জন্মের সময় তার বাবা আর মায়ের মধ্যে একজনকে ভারতের নাগরিক হতে হবে, তাহলেই সে ভারতের নাগরিকত্ব পাবে। তাহলে এখানে যেটা আসছে, শুধু আর সয়েল দিয়ে কাজ হচ্ছে না, এখানে কিন্তু ব্লাডের সম্পর্কও চলে আসছে। তাই এখানে আমরা জাস্ট স্যাঙ্গুইনি এটা কিন্তু আমরা করছি কখন না, যখন আমরা বলছি বাবা মায়ের মধ্যে একজনকে ভারতের নাগরিক হতেই হবে বাচ্চার জন্মের সময়। তারপরে 2003 সালে যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 পাস করানো হচ্ছে, যখন সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নয়, এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যখন 2003 সালে পাস করানো হচ্ছে, তখন আমরা বলছি যে জাস্ট স্যাঙ্গুইনি ফলো হবে, কিন্তু বাবা মায়ের মধ্যে একজনকে ভারতের নাগরিক হতে হবে, একজনকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বাচ্চার জন্মের সময়, এবং আরেকজন সে যেন ইল্লিগাল মাইগ্রেন্ট না হয়, সেটাও আমাদেরকে দেখতে হবে। সে যেন ইল্লিগাল মাইগ্রেন্ট না হয়। ইল্লিগাল মাইগ্রেন্ট টার্মটা আমরা কিন্তু 2003 সালের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখানে নিয়ে এসেছি। ইল্লিগাল মাইগ্রেন্ট মানে কি? আর একজন ইল্লিগাল মাইগ্রেন্ট হলে চলবে না, তাকে লিগাল মাইগ্রেন্ট হতে হবে, তবেই 2003-এর পরে একটি বাচ্চা ভারতের বর্ষে জন্মালে সে ভারতের নাগরিকত্ব পাবে। লিগাল মাইগ্রেন্ট কথাটার মানে কি, ইল্লিগাল মাইগ্রেন্ট কথাটার মানে কি? ধরো কেউ একজন ভারত থেকে এসছে, কিন্তু সে যখন ভারতে এসছে সে কোনো ডকুমেন্ট ছাড়া এসছে, তার কাছে কোনো ভারতে থাকার ডকুমেন্ট নেই, ভারতে যে বসবাস করবে সেটা তার জন্য কোনো প্রপার ভিসা নেই, তাহলে সে ইল্লিগাল মাইগ্রেন্ট হবে। আর একটা ক্যাটাগরি হতে পারে যে সে প্রপার ভিসা নিয়েই ভারতবর্ষে এসেছিল, কিন্তু ভিসার টেনিওর ছিল 4 বছর বা 5 বছর বা 6 বছর, ভিসার টেনিওর কমপ্লিট হয়ে গেছে, তারপর থেকে কি করতে হবে? আবার সেই ভিসাটাকে রিনিউ করতে হবে, সে রিনিউ করেনি, আবার সে তার দেশে ফিরেও যায়নি, তার মানে সে ওভারস্টে করছে, সেক্ষেত্রেও কিন্তু একজন পার্সনকে আমরা ইল্লিগাল মাইগ্রেন্ট বলবো। আর যদি কোনো পিতা বা মাতার মধ্যে একজন ভারতের নাগরিক হয়, উল্টো দিকের একজন যদি ইল্লিগাল মাইগ্রেন্ট হয়, বাচ্চা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে না জন্মসূত্রে। যদি আরেকজন লিগাল মাইগ্রেন্ট হয় আর একজন হয় ভারতের নাগরিক, সে জন্মসূত্রে, সে যদি ভারতের মাটিতে জন্মায় সে জন্মসূত্রে ভারতের নাগরিকত্ব পাচ্ছে। এই নিয়মটাই বর্তমানে আমরা ফলো করছি, এটা হলো বাই বার্থ। নেক্সট আমরা চলে যাই বাই ডিসেন্ট। বাই ডিসেন্ট, ডিসেন্ট মানে কি? ডিসেন্ট মানে হলো উত্তরাধিকার সূত্রে। উত্তরাধিকার সূত্রে মানে তুমি তোমার বাবা মায়ের মাধ্যমে
বাবা মায়ের মাধ্যমে যেভাবে ভারতের নাগরিকত্ব পাচ্ছ সেটা হলো বাই ডিসেন্ট। এবার বাই ডিসেন্টের ক্ষেত্রে কি নিয়ম? নিয়ম হলো এখন পরিষ্কারভাবে বলা আছে, আগে যেটা ছিল যে বাবা আর মায়ের মধ্যে, মানে বাচ্চা যদি ভারতের বাইরে জন্ম, অবভিয়াসলি প্রথমটা তো আমি বললাম ভারতে জন্মাচ্ছে, পরেরটা হলো সে যদি ভারতের বাইরে জন্মায়। ভারতের বাইরে জন্মালে যখন জন্ম হচ্ছে, আগে যেটা নিয়ম ছিল সেটা হলো জন্মের সময় বাবাকে ভারতের নাগরিক হতে হবে। বাবাকে ভারতের নাগরিক হতে, তাহলে বাই ডিসেন্ট সে বাচ্চাটা ভারতের নাগরিকত্ব পাবে। তারপর আমরা বললাম বাবাকে বলাটা ঠিক নয়, কারণ হতেই পারে কোনো মহিলা ভারতের বাইরে গেছে, সেখানে তার কোনো সন্তান হয়েছে, তাহলে মায়ের নাগরিকত্বের মাধ্যমেও তার নাগরিকত্ব পাওয়া উচিত। তাই আমরা পরে আইন যেটা করলাম সেটা হলো উত্তরাধিকার সূত্রে যখন নাগরিকত্ব দেওয়া হবে, তখন বাচ্চার জন্মের সময় সে যদি ভারতের বাইরে জন্মায়, বাবার মায়ের মধ্যে কোনো একজনকে ভারতের নাগরিক হলেই হবে। কিন্তু জন্মের পরে 1 বছরের মধ্যে আমাদের যে এমব্যাসি অফিস আছে, সেখানে বাচ্চার জন্মের সমস্ত ডিটেলস রেজিস্ট্রেশন করে রাখতে হবে। বা যদি 1 বছর কেটেও যায়, তারপর যেটা করতে হবে তার সমস্ত ডিটেলস আমাদের ভারত সরকারকে জানাতে হবে। তারপর সেই উত্তরাধিকার সূত্রে ভারতের নাগরিকত্ব পেতে পারে। এই ডিটেলস অফ বার্থ যদি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে কিন্তু সেই উত্তরাধিকার সূত্রে ভারতের নাগরিকত্ব পাবে না। তাহলে বাবা মায়ের মধ্যে যে কোনো একজনকে ভারতের নাগরিক হতে হবে, বাচ্চা যদি বিদেশের মাটিতে জন্মায়, এবং তারপর তার ডিটেলসটা রেকর্ড করতে হবে, তবে সে উত্তরাধিকার সূত্রে ভারতের নাগরিকত্ব পাবে। নেক্সট দেখো যেটা বলছে সেটা হলো বাই রেজিস্ট্রেশন। এখন রেজিস্ট্রেশনের অনেক রকম পদ্ধতি হয়। ধরো কেউ যদি হয় ইন্ডিয়ান অরিজিন, এখন ইন্ডিয়ান অরিজিন 26 জানুয়ারি 1950 ভারতের নাগরিকত্ব কিভাবে পাবে সেটা আর্টিকেল 8-এ বলা ছিল। কিন্তু তারপরে কোনো ইন্ডিয়ান অরিজিন যদি ভারতের নাগরিকত্ব পেতে চায়, ধরো আজকের দিনে যদি রচিত রবীন্দ্র বলে আমি নিউজিল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নিতে চাইছি, বা আমি ঋষি সৌনক বললে আমি নিউজিল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব, সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের একটা উপায় আছে। রেজিস্ট্রেশনে যেটা হতে পারে সেটা হলো তুমি ইন্ডিয়ান অরিজিন, তুমি ইন্ডিয়াতে আসো, 7 বছর থাকো, এবং তারপর তুমি ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করো। তোমার কাছে ডকুমেন্টস আছে যে তুমি ইন্ডিয়ান অরিজিন, এবং তুমি 7 বছর পর ভারতের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারো। এটা একটা উপায়। আরো ধরো অনেক উপায় আছে, তার মধ্যে আর একটা পপুলার যেটা হয় সেটা হলো তুমি যদি কোনো ভারতীয় নাগরিককে বিয়ে করো। আমি বেস্ট এক্সাম্পল বলতে পারি মিসেস সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী কিন্তু ইতালির নাগরিক ছিলেন। তারপর তিনি রাজীব গান্ধীকে বিয়ে করছেন, রাজীব গান্ধী ভারতের নাগরিক, তাকে বিয়ে করছেন। বিয়ে করার পর ভারতবর্ষে তিনি 7 বছর ছিলেন। ভারতবর্ষে 7 বছর থাকার পর বাই রেজিস্ট্রেশন তিনি ভারতের নাগরিকত্ব নিচ্ছেন। অর্থাৎ তুমি যদি ভারতীয় বংশোদ্ভূত হও, সেখানেও তোমাকে 7 বছর থাকতে হবে। যদি তুমি কোনো ভারতীয়কে বিয়ে করো, সেখানেও তোমাকে 7 বছর থাকতে হবে। 7 বছর থাকার পরে তুমি সেই বিয়ের যে ডকুমেন্টস, বা তুমি যে ভারতীয় বংশোদ্ভূত তার যে ডকুমেন্টস, সেটাকে তুমি দেখিয়ে তুমি কিন্তু ভারতের নাগরিকত্ব নিতে পারো। তাহলে আমি এখানে রেজিস্ট্রেশনের ব্র্যাকেটে 7 ইয়ার্সটা লিখে রাখলাম। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় দেয়, রেজিস্ট্রেশনের মাধ্যমে যদি কারোকে ভারতের নাগরিকত্ব নিতে হয়, তাহলে অন্তত তাকে কত বছর ভারতবর্ষে বসবাস করতে হবে? আনসার ইজ 7 ইয়ার্স। দেখো নেক্সট যে পয়েন্টটা বলেছে সেটা হলো ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশন মানে এমনটা হতেই পারে যে তুমি কোনো ভারতের সাথে তোমার কোনো ম্যারিটাল রিলেশন নেই, ভারতের সাথে তোমার কোনো বাই অরিজিন রিলেশন নেই, উত্তরাধিকার সূত্রে তুমি ভারতের নাগরিকত্ব পেতে পারবে না, কারণ তোমার বাবার মা কেউই ভারতের নাগরিকত্ব হোল্ড করে না। কিন্তু এরপরেও তুমি ভারতের নাগরিকত্ব পেতে চাইছো, তাহলে ন্যাচারালাইজেশন একটা অপশন, যেটার মাধ্যমে মাদার টেরেসা এরা ভারতের নাগরিকত্ব পেয়েছিল। এবার ন্যাচারালাইজেশনের জন্য না কিছু প্রপার আইন আছে, কিছু রুল আছে। যেমন ধরো তোমার শেষ 14 বছর দেখা হবে, তোমার 14 বছরের যে রেকর্ড তার মধ্যে দেখতে হবে শেষ বছরটা তুমি ভারতবর্ষে ছিলে, এবং তারপর বাকি আরো 11 বছর তোমাকে অন্তত ভারতে থাকতে হবে। মানে 15 বছরের একটা রেকর্ড দেখা হবে, 15 বছরের মধ্যে লাস্ট ইয়ারটা তোমাকে গোটা ভারতবর্ষে থাকতে হবে। যেমন ধরো আজকে আমরা 2024-এ আছি, আগে দেখা হবে 2009 থেকে 2024 অব্দি তোমার রেকর্ডটা। এবার তুমি যেদিন ধরো অ্যাপ্লাই করছো, ধরো তুমি 2024-এর ডিসেম্বরে অ্যাপ্লাই করছো, তাহলে 2023-এর ডিসেম্বর থেকে 2024-এর ডিসেম্বর তুমি যেন গোটা পুরো সময়টা ভারতে থাকো, সেটা আমাকে দেখতে হবে। তারপরে যে পড়ে থাকছে আমার 14 বছর, তার মধ্যে অন্তত 11 বছর তোমাকে ইন্ডিয়াতে স্টে করতে হবে। এটা একটা শর্ত। আর একটা শর্ত হলো আমাদের এই শিডিউলে যে 22টা ল্যাঙ্গুয়েজ, যেটাকে কনস্টিটিউশন যেগুলোকে রেকগনাইজ করেছে, এই 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে তোমাকে লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। ঠিক আছে, শুধু বলতে জানলে হবে না, লিখতেও হবে, পড়তে হবে, বলতে হবে। তার মানে সেই ভাষার উপর তোমার একটা দখল থাকতে হবে। এছাড়া ভারতের সংবিধানকে তোমাকে মেনে চলতে হবে। ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এরকম যদি কিছু শর্ত তুমি মেনে চলো, এবং যে দেশ থেকে তুমি আসছো সেই দেশে যদি ভারতীয় নাগরিকদেরকে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়, তবেই তুমি কিন্তু ভারতে এসে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারো।
আর একটা দেখো পয়েন্ট যেটা বলা আছে সেটা হলো ইনকর্পোরেশন অফ টেরিটরি। আচ্ছা ধরো এর আগে আমরা দেখেছি বিভিন্ন টেরিটরিকে ভারত ইনকর্পোরেট করেছে, যেমন সিকিম ভারতবর্ষে ঢুকেছে, তারপর ধরো পুদুচেরি পন্ডিচেরি হিসেবে ভারতবর্ষে ঢুকেছে, ফ্রেঞ্চদের আন্ডারে ছিল। দাদরা নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, গোয়া, এগুলো একসময় পর্তুগিজদের আন্ডারে ছিল, এরা ভারতবর্ষে এগুলো এসেছে। জিওগ্রাফিক্যালি এরা ভারতবর্ষের ভেতরে থাকলেও পলিটিক্যালি এরা কিন্তু ভারতের পার্ট ছিল না, এরা পরে পরে ভারতবর্ষে ঢুকছে। এরকম ভাবে যদি কোনো টেরিটরি ভারত ইনকর্পোরেট করে, তাহলে সেইখানকার টেরিটরির যারা ভারতের নাগরিক তারা কিভাবে নাগরিকত্ব পাবে সেটার কথা এখানে বলা আছে। এবং এখানে যেটা বলা আছে, ভারত সরকার যাদেরকে চাইবে, মানে ধরো একটা টেরিটরিকে ভারত ইনকর্পোরেট করলো, তাহলে সেই টেরিটরির কারা ভারতের নাগরিকত্ব পাবে সেটা ঠিক করবে আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এখন সিকিমের ক্ষেত্রে যদি বলো, দাদরা নগর হাভেলি যদি বলো, দমন অ্যান্ড দিউ যদি বলো, আমরা এই সমস্ত জায়গার সবাইকেই ভারতের নাগরিকত্ব দিয়েছি। এখন ধরো ফিউচারে যদি পাক অকুপাইড কাশ্মীরকে ভারত নেয়, তাহলে হতে পারে যারা বিচ্ছিন্নতাবাদী তাদেরকে সরিয়ে দিয়ে বাকিদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হলো। অর্থাৎ যখন কোনো টেরিটরি আমরা ইনকর্পোরেট করব, তখন কারা ভারতের নাগরিকত্ব পাবে বা কারা পাবে না সেটা কিন্তু ভারত সরকার এর ওপর ঠিক করছে। এর আগে আমরা যাদেরকে ইনকর্পোরেট করেছি তাদের প্রায় সবাইকেই দিয়েছি। তার মানে এটাও না যে ফিউচারে যাদেরকে ইনকর্পোরেট করবো, বা যদি করে থাকি, যদি করি, তাহলে সবাইকে দেবো। কারণ এটা ডিপেন্ড করে হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওপর, যে কাদেরকে আলটিমেট ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই হলো অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপের যে 5টা পয়েন্ট আমি যেটা ডিটেলস আলোচনা করলাম: বার্থ, ডিসেন্ট, রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন এবং ইনকর্পোরেশন অফ টেরিটরি। এরপরে আমরা পড়বো 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী, বা তারপরে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুলো এসছে সেই অনুযায়ী কি কিভাবে ভারতের নাগরিকত্ব লস, মানে সে একজন মানুষের নাগরিকত্ব হারাচ্ছে, সেটার কথা বলা আছে। দেখো প্রথম পয়েন্টটা হলো বাই রিনাউন্সিয়েশন। ভেরি সিম্পল, তুমি অন্য দেশের নাগরিকত্ব নিতে চাইছো, তাই তুমি কি করলে, তুমি ভারতবর্ষের নাগরিকত্ব পরিত্যাগ করে দিলে, তুমি একদম একটা ডিক্লারেশন ফর্মে ভারতকে জানিয়ে দিলে যে তুমি ভারতের নাগরিকত্ব থাকতে চাইছো না, ভারতের নাগরিক থাকতে চাইছো না, তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে চাইছো। এইভাবে তুমি ডিক্লারেশন করে রিনাউন্স করতে পারো তোমার ভারতের নাগরিকত্ব, এবং তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে পারো। যদি তুমি এরকম ভাবে অফিসিয়াল ডিক্লারেশন না দাও, ভারত যদি পরে এমবাসি অফিস থেকে জানতে পারে যে তুমি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে চাইছো, তখন সেটা কি করবে ভারত, ভারত তখন তোমার নাগরিকত্ব টার্মিনেট করে দেবে। এটাকে কি বলা হচ্ছে, টার্মিনেশন। তার মানে রিনাউন্সিয়েশন মানে হলো তুমি আগে থেকে ভারতকে জানিয়ে দিচ্ছ যে তুমি ইউ ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, সেটা ভালো, ডিক্লেয়ার করে দিচ্ছ। যদি তুমি ডিক্লেয়ার না করো, ভারত ভারত কিন্তু তোমাকে টার্মিনেট করে দেবে তোমার নাগরিকত্ব। তুমি যদি ডিক্লেয়ার না করে অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার একটা প্রসেস স্টার্ট করো, এটা মাথায় রাখবে। তাহলে রিনাউন্সিয়েশন এন্ড টার্মিনেশন সোজা। নেক্সট দেখো যে পয়েন্টটা বলেছে, ইফ দ্য সিটিজেনশিপ হ্যাজ বিন অবটেন্ড বাই এনি ফ্রড ডকুমেন্টস, ইফ দ্য সিটিজেন হ্যাজ শোন ডিসলয়ালিটি টুয়ার্ডস দ্য কনস্টিটিউশন। এখন রেজিস্ট্রেশনের মাধ্যমে তুমি ভারতের নাগরিকত্ব নিয়েছো, ন্যাচারালাইজেশনের মাধ্যমে তুমি নাগরিকত্ব নিয়েছো, বাই ডিসেন্ট তুমি ভারতের নাগরিকত্ব নিয়েছো, কিন্তু যখন তুমি নাগরিকত্ব নিয়েছো তখন তুমি যে ডকুমেন্টস গুলো শো করেছো সেগুলো ইল্লিগাল, জালি, ফ্রড, এই ক্ষেত্রে কিন্তু তোমার ভারতের নাগরিকত্ব যে কোনো সময় টার্মিনেট করে দেওয়া যেতে পারে। আর তুমি যদি ভারতের সংবিধানের প্রতি ডিসলয়াল থাকো, আমাদের কিছু ফান্ডামেন্টাল ডিউটিস থাকে যেগুলো নট এনফোর্সেবল, যেগুলো পালন না করলেও আমাদেরকে কোর্টে দাঁড় করায়, মানে কোর্টের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায় না, কিন্তু ভারতের সংবিধানের প্রতি আমরা লয়াল থাকবো। আমরা যদি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে মদত দিই, আমরা যদি গিয়ে মণিপুরকে বলি মণিপুর কে সেপারেট করতে হবে, কাশ্মীরকে আজাদ করতে হবে, খালিস্তানি মুভমেন্ট জিন্দাবাদ, এগুলো বেসিক্যালি ভারতের ইউনিটি ইন্টিগ্রিটির এগেনস্টে। আমরা যেখানে সবসময় ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির উপর জোর দিই, ইউনিটি ইন্টিগ্রিটি সভারেনিটির উপর জোর দিই, সেখানে তুমি এমন একটা মন্তব্য করছো যেটা ভারতের সংবিধান বিরোধী। সেই ক্ষেত্রে কিন্তু ভারতের হোম মিনিস্ট্রি যদি চায় তোমার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। হ্যাঁ, সবসময় হয়তো সবার নাগরিকত্ব এই জন্য কারা হয় না, কিন্তু ভারতের হোম মিনিস্ট্রির কাছে ক্ষমতা আছে। পার্লামেন্ট 1955 সালে আইন করে ক্ষমতা দিয়েছে যে যদি এরকম কোনো কাজ কেউ করে, ভারতের সরকার কিন্তু তার নাগরিকত্ব কেড়ে নিতে পারে। এটা মাথায় রাখবে। নেক্সট দেখো যেটা বলছে, ইফ দ্য সিটিজেন হ্যাজ আনলফুলি ট্রেডেড অর কমিউনিকেটেড উইথ এনিমি ডিউরিং দ্য ওয়ার। এখন ধরো যুদ্ধ চলছে, এই যুদ্ধ চলাকালীন ধরো ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হচ্ছে, বা ভারত আর চীনের মধ্যে কোনো যুদ্ধ হচ্ছে, এই সময় যুদ্ধ চলাকালীন তুমি যদি সেই এনিমি কান্ট্রির সাথে কোনো বিজনেস রিলেশন বজায় রাখো, তুমি যদি তার সাথে ট্রেড করো, তাহলে তো সেটা ইল্লিগাল অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে।
সেই ক্ষেত্রে কিন্তু তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া যেতে পারে। দেখো তুমি নর্মালি চায়নার সাথে ব্যবসা করতেই পারো, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেই পারো, অনেকেই করে। এই নর্মাল টাইমে এই সমস্যাটা হবে না, কিন্তু যুদ্ধ চলাকালীন, হয়তো ভারতের সাথে চায়নার কোনো যুদ্ধ হচ্ছে, যুদ্ধ চলাকালীন তুমি যদি এনিমি কান্ট্রির সাথে আনলফুলি, যেটা ইলিগাল ট্রেডিং বলে, সেটা যদি তুমি করো বা যদি কোনো কোনো সম্পর্ক রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমার নাগরিকত্ব টার্মিনেট করে দিতে পারে ভারতবর্ষের সরকার। এবং ভারতবর্ষের সরকারকে এই ক্ষমতা দিচ্ছে ভারতের পার্লামেন্ট আইন করে। কোন আইন? সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এবং অন্যান্য যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে যেমন অ্যাকুইজিশনের কথা বলা আছে তেমন টার্মিনেশনের কথাও কিন্তু বলা আছে, লস অফ সিটিজেনশিপের কথাও বলা আছে। আর পার্লামেন্ট এই আইনটা কেন তৈরি করছে, বা যদি তোমাকে জিজ্ঞেস করে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যেটা আছে বা 2003, এগুলো যে পার্লামেন্ট ইনাক্ট করেছে, পার্লামেন্টকে এই ক্ষমতা কে দিয়েছে? পার্লামেন্টকে এই ক্ষমতা দিয়েছে ভারতের সংবিধান। কোন আর্টিকেলের মাধ্যমে? আর্টিকেল 11 এর মাধ্যমে। তো আশা করি ক্লিয়ার। এই হলো মোটামুটি আমাদের সিটিজেনশিপের চ্যাপ্টার। তো তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখো, বারবার দেখো, এবং আশা করি তোমরা একটু পারলে নোটসও বানাও। ঠিক আছে, আমি যে অ্যানোটেশনস গুলো লিখছি সেগুলোরও নোটস বানাও, তাতে আলটিমেট তোমাদের প্রিপারেশন বেটার হবে। থ্যাংক ইউ সবাইকে।